জ্যাক যেন ভুল শুনল। মুখ ব্যজন দেখে মনে হচ্ছে ভুল শুনেছে কিনা তাই নিয়ে দ্বিধান্বিত। কপালে ভাঁজ পড়ল, ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করল। মোনালিসা কি বললেন? মোনা প্রিন্সেসের সাথে ব্যস্ত থাকতে থাকতে বলল, আমি বিয়ে করেছি। আমার সেই কাজিন, ওই যে যাকে হসপিটালে দেখতে গিয়েছিলাম, বিয়ে হয়েছে বেশ কয়েকদিন। আপনার কাছে না বলে শান্তি পাচ্ছিলাম না। এবার আর জ্যাকের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকলো না, নির্বাক হয়ে তাকিয়ে রইল। বিষয়টা হজম করতে বেশ কিছুক্ষণ লাগলো। এই সময়টুকুতে মোনার অস্বস্তি আরও বেড়ে গেল। জ্যাক কিছু মুহূর্ত পর নিজেকে সামলে নিয়ে বলল, অভিনন্দন, খুশির খবর মোনালিসা। আমি সত্যিই কষ্ট পেলাম যে আপনি এতদিন পর আমায় বলার প্রয়োজন বোধ করলেন। মোনা কোনো কথা খুঁজে না পেয়ে নীরব হয়ে থাকলো। জ্যাকও কিছুক্ষণ চুপ থাকলো। মুখের অভিব্যক্তি স্বাভাবিক হলেও মনের ভিতরটা হয়তো দগ্ধ হচ্ছে হুতাশনে। জ্যাক আক্ষেপ করে বলল, মোনালিসা, আপনার কাছ থেকে এটা আশা করিনি। বিয়ের এতদিন পর বললেন আমায়। আপনার কাছে বলতে হয়েছে, থাক। জ্যাক উঠে দাঁড়ালো, রুম থেকে বের হয়ে গেল। জ্যাকের মনে কি চলছে মোনা বুঝতে চেষ্টা করলো। জ্যাক রুম থেকে বের হয়ে গেল কেন? মিনিট পাঁচেক পর জ্যাক আসে, হাতে একটা নেকলেসের বাক্স, হীরের নেকলেস। কারো কাছ থেকে গিফট নেওয়াটা মোনার কখনো পছন্দ ছিল না, সেটা যত দামিই হোক না কেন। মোনা নিতে কিছুতেই রাজি হলো না। জ্যাক শেষে বিরক্ত হয়ে গেল। মোনালিসা, গিফট কারো তরফ থেকে দেওয়া খণ্ড খণ্ড ভালোবাসা, নিতে না চাওয়া কেমন যেন বিষয়টা। আর আপনার বিয়ে, সামান্য একটা হীরের হার ছাড়া কী বা দিলাম? জ্যাকের কথায় মোনার টনক নড়ল। হাত বাড়িয়ে বাক্সটা নিয়ে জ্যাককে থ্যাঙ্কস জানালো। জ্যাক যতই নিজের কষ্ট লুকাতে চাক না কেন, মুখে কষ্টের চিহ্ন ফুটে উঠছে। হয়তো মুখে ফুটে ওঠা কষ্টের তীব্রতা কম। জ্যাক কষ্ট পেয়েছে? মোনার মাথায় বারবার এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। মোনা আরও কিছুক্ষণ থেকে বেরিয়ে আসলো জ্যাকের বাসা থেকে। বাসায় ফেরার পথে মোনা একটা ডায়েরি কিনে নিল। প্রেম কিংবা বিবাহিত জীবনের অধ্যায় সব ডায়েরির ভাঁজে রেখে দিবে। মোনা বাসায় ফিরে পড়তে বসলো। পড়া শেষে জ্যাকের ডায়েরি নিয়ে ঘাঁটতে শুরু করলো। এই ডায়েরিতে লেখা প্রতিটি শব্দই যেন ভালোবাসায় টই টম্বুর। জ্যাকের দেওয়া নেকলেসটা যত্ন করে রেখে দিল। প্রিয়ম ফোন করে জানালো আজ মোনার বাসায় আসবে না, বাসায় যাবে, জরুরি কাজ আছে। ফোন রেখে মোনা ডায়েরি নিয়ে আবার বসলো। লেখার মাঝে মাঝে মোনা কল্পনায় হারিয়ে যায়। নানা রকমের কল্পনা দিক বিদিক মাতিয়ে তোলে। গাঢ় রঙিন স্বপ্ন, প্রিয়মের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রিয়মের স্পর্শ, প্রিয়মের চাহনি, চোখ বুজে সেসব নতুন করে অনুভব করছে। ঠোঁটের কোণে হাসি লেগে আছে। নিজেকে আজকাল খুব সুখী মানুষ মনে হয় মোনার। মাঝে মাঝে আশঙ্কা জাগে এই সুখ কি থাকবে? দিনগুলো বেশ কাটছে সব মিলিয়ে। মোনার মাঝেও পরিবর্তন এসেছে। চেহারায় হাস্য উজ্জ্বল একটা ভাব থাকে। আগের মতো বিষণ্ণতা কিংবা বিমর্ষতা নেই। জীবনের এই পর্যায়ে মোনার মনে হচ্ছে প্রিয়মী সেই পুরুষ যার জন্যে মোনা হাজার বছর আরাধনা করেছে। বেশিরভাগ রাতেই প্রিয়ম মোনার বাসায় থাকে। মাঝে মাঝে দু একবার বাসায় যায়। শীতের প্রকোপ বাড়ছে দিন দিন। বিকালবেলা গায়ে সোয়েটার কিংবা চাদর চাপাতে হয়। মোনা আর প্রিয়ম ছাদে দাঁড়িয়ে আছে। মোনা আইসক্রিম খাচ্ছে আর প্রিয়ম বিরক্ত হয়ে তাকিয়ে আছে মোনার দিকে। কিছুক্ষণ পর পর বলছে, শীত পড়তে শুরু করেছে, তার উপর তোমার টনসিলের সমস্যা, আইসক্রিমটা ফেলে দাও না মোনা। প্রিয়মের কথা যেন মোনার কর্ণপাত হলো না। মুখব্যঞ্জনের কোনো পরিবর্তন নেই, চেহারায় নির্লিপ্ত ভাব বিদ্যমান। আইসক্রিম খাওয়া শেষ হলে বলে, কিছু হবে না। রাতেই বলবে তোমার জ্বর এসেছে, গলা ব্যথা শুরু হয়েছে। মোনা প্রত্যুত্তর না করে আকাশের দিকে তাকালো। কিছুক্ষণ পর বলল, শীত লাগে। প্রিয়ম এগিয়ে এসে নিজের গায়ের চাদরের মাঝে মোনাকে আবদ্ধ করে। কিছু মুহূর্ত নিঃশব্দে কাটে। হঠাৎ মোনা হেসে উঠে বলে, খালা যদি এখন আমাদের এই অবস্থায় দেখে, খালার প্রতিক্রিয়া কি হবে? মোনা আবার বলে, খালা যদি কখনো রাতে এসে আপনাকে আমার বাসায় দেখে?
মোনার বাঁধ ভাঙা হাসি। প্রিয়ম ভ্রুকুচকে তাকিয়ে থাকে। এগুলো কি কোনো হাসির কথা? মোনার হাসি থামলে প্রিয়ম বলে, এগুলো কোনো হাসির কথা? না, হাসির কথা না, কিন্তু হঠাৎ হাসি পেল। এভাবে হাসবে সব সময়। হাসলে তোমায় লিওনার্দো ভিঞ্চির মোনালিসার মতো লাগে। এই কথাটা শুনেই মোনার জ্যাকের কথা মনে পড়ে গেল। জ্যাক মাঝে মাঝেই বলল এটা। প্রিয়ম আবার বলে, প্রতিদিন যদি অফিস এভাবে ছুটি থাকতো। শুধু অফিস ফাঁকি দেওয়ার ফোন দিই সব সময়। না না, তোমার কাছাকাছি থাকার ফোন দিই। সন্ধ্যা ঘনিয়ে এলে চারিদিকে হালকা কুয়াশা পড়তে থাকে। অন্ধকার ছাদ, চারপাশের বিল্ডিংয়ের লাইটের আলোতে ছাদে অন্ধকারের ঘনত্ব কমে। রাতের শহর এত সুন্দর, মোনার চোখ জুড়িয়ে যায়। মনে হয় কোনো রূপকথার রাজ্যে আছে। মোনা টেবিলে খাবার বেড়ে নিশানকে ডাকছে। নিশানের কোনো সাড়া নেই। মোনা রুমে গিয়ে দেখে নিশান গেম খেলছে। মোনা ছো মেরে ফোনটা নিয়ে গেল। সারাক্ষণ গেম খেলার নেশা হয়েছে, আর কখনো মোবাইল ধরবে না। কতক্ষণ ধরে ডাকছি, খেতে আসো। এক শ্বাসে কথাগুলো বলে মোনা টেবিলের দিকে হাঁটতে লাগলো। নিশান মোনার পিছু পিছু গেল। মোনা নিশানের মুখে খাবার তুলে দিচ্ছে। প্রিয়ম সে কখন গোসল করতে ঢুকেছে। মোনা গলা উঁচিয়ে ডাকলো, এখনো হয়নি? গোসল কতদিন লাগবে? মোনা বাথরুমের দরজায় ধাক্কা দিল। দরজা খোলাই ছিল। প্রিয়মের গোসল শেষ, কোমর তোয়ালে পেঁচানো। মোনা এক নজর তাকিয়ে চোখ অন্যদিকে ফিরিয়ে পড়ল, এতক্ষণ লাগে গোসল করতে? ওদিকে ফিরে আছো কেন? আমার দিকে তাকাও। বললাম একসাথে গোসল করি। একটু রোমান্টিক হও মোনা পাখি। মোনা এসব কথাই অস্বস্তি বোধ করে যেন। প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলে, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। এইটুকু বলে মোনা চলে গেল। প্রিয়ম অফিসের উদ্দেশ্যে রেডি হয়ে টেবিলে আসলো। মোনার দিকে তাকিয়ে বলল, খাইয়ে দাও না একটু। নিশান বাসায়, আপনার লাজ লজ্জার ঘাটতি আছে, কিন্তু আমার ঘাটতি নেই। প্রিয়ম হাসলো। মোনা প্রিয়মের প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল, খালা যদি আসে এখন? আচ্ছা, আপনি কোথায় থাকেন, বাসায় কেন যান না, এগুলো জিজ্ঞেস করে না খালা? প্রিয়ম খেতে খেতে বলল, না, আমি আগে থেকেই এমন। দরজায় লুকিং গ্লাস লাগানো আছে। তোমার খালা আসলে আমি বাথরুমে গিয়ে বসে থাকবো, বুঝলে? এইসব নিয়ে চিন্তা করো না খুদাই। একটু তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, দেরি হয়ে যাবে তো। তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস নেই আমার, হবে না দেরি। কিছুক্ষণ পর প্রিয়ম ঠোঁটের কোণে দুষ্টুমির হাসি ফুটিয়ে আক্ষেপ করে বলল, একটা বিষয় বুঝলাম না মোনা, তুমি রাতে আমায় তুমি করে বলো, দিনে কেন আপনি করে বলো? মোনা কিঞ্চিত লজ্জা পেল। পরক্ষণে মেকি বিরক্ত দেখালো। প্রত্যুত্তর করল না। অফিসে যাওয়ার পথে জ্যাকের সাথে দেখা মোনার। জ্যাক ডাক দিল মোনাকে। মোনার সামনে পিছনে ডানে বামে তাকিয়ে দেখলো কোথা থেকে ডাকটা এসেছে। মোনার অপোজিট সাইডের শপিং মল থেকে বের হয়ে এসে জ্যাক মোনার সামনে দাঁড়ালো। মোনাকে দেখে হেসে বলল, অফিসে যাচ্ছেন? হ্যাঁ, আপনি হঠাৎ গাড়ি ছাড়া? মাঝপথে এসে গাড়িতে সমস্যা হলো, হেঁটেই আসলাম। আচ্ছা চলুন না একটা রেস্টুরেন্টে গিয়ে বসি, অনেকদিন ধরে কথা হয় না তেমন। মোনা হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়িয়ে সম্মতি দিল। হাঁটতে হাঁটতে জ্যাক বলল, আজকাল ব্যবসার যে ঝামেলা হচ্ছে। মোনা উদ্বিগ্ন হয়ে পড়ল। কেন, কি ঝামেলা? ব্যবসা দিন দিন বড় হচ্ছে, ব্যস্ততা বাড়ছে, আর এই ব্যস্ততাই আজকাল ঝামেলা মনে হচ্ছে। ব্যবসা ছেড়েই দেবো ভাবছি। মোনা জ্যাকের দিকে তাকিয়ে অবাক গলায় বলল, কেন, কি আজব ব্যাপার? জীবনে বিশ্রামের প্রয়োজন আছে। সারা জীবন যদি ডলারের পিছনে ছুটি, জীবনের শেষ পর্যায়ে দেখা যাবে এত সব প্রপার্টি ভোগ করার কেউ নেই। মোনা ভ্রুকুচকে তাকিয়ে বলল, এই উদ্ভট চিন্তা হঠাৎ আপনার মাথায় আসলো কেন বলুন তো? এর পিছনে আরেকটা কারণ আছে। ডাক্তারি পেশাটা মিস করছি, সেগুলো এবার জয়েন করছি, ফ্রি সার্ভিস দিব। জ্যাকের কথা শুনে মোনা অবাক না হয়ে পারল না। কি অমায়িক একজন মানুষ। মোনার মুগ্ধতার পাল্লা ভারী হচ্ছে ক্রমশ। জ্যাক, আপনি জানেন আপনি খুব চমৎকার একজন মানুষ।
জ্যাক হাসলো। নিজের প্রশংসার বিপরীতে প্রত্যুত্তর করার মতো ভাষা খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ হেঁটে আসার পর একটা থাই রেস্টুরেন্টে ঢুকলো। জ্যাক স্যুপের বাটিতে চামচ ডোবাতে ডোবাতে বলল, ম্যারিড লাইফ কেমন কাটছে? মোনালিসা, আপনি না অদ্ভুত এক মানুষ। আপনার বরের সাথে আমায় পরিচয় করিয়ে দিলেন না। জ্যাকের সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত ছিল আসলেই। মোনা উপযুক্ত জবাব খুঁজে না পেয়ে চুপ থাকলো। জ্যাক আবার বলল কথাটা। মোনা বলল, ম্যারিড লাইফ দারুণ কাটছে। যাক, আমরা গোপনে বিয়ে করেছি, কাউকেই বলিনি, শুধু আপনায় বলেছি। জ্যাক যেন অবাক হলো। গোপনে বিয়ে কেন? মোনা সব বলল। জ্যাক গভীর মনোযোগ দিয়ে শুনল। মোনার বলা শেষ হওয়ার পর জ্যাক কিছুক্ষণ চুপ থাকলো। কি যেন চিন্তা করছে। চিন্তার জগৎ থেকে বের হয়ে বলল, 1 বছর পর বিয়ে করতেন তাহলে, এখন কেন? মোনাকে প্রশ্নটা করে জ্যাক নিজেই আবার বলল, অবশ্য ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার তৃষা জাগে, আর সেই তৃষা থেকেই হয়তো 1 বছর আর ধৈর্যে গোলায়নি। মোনা হাসলো জ্যাকের কথা শুনে। জ্যাকের সাথে অনেকক্ষণ ধরে কথা বলল। আজ আর অফিসে যাওয়া হবে না। রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসায় উদ্দেশ্যে রওনা হলো মোনা। প্রতি রাতে পড়া শেষ হওয়ার পর রুটিন মাফিক মোনা জ্যাকের ডায়েরি নিয়ে বসলো। আবার নিজের ডায়েরিতেও সারাদিনের খুঁটিনাটি জিনিসগুলো লিখলো। প্রিয়ম আজ আসবে না, বাসায় যাবে। আজ অনেক রাত পর্যন্ত ডায়েরি নিয়ে বসে থাকা যাবে। প্রিয়ম এই ডায়েরিগুলো দেখেনি। মোনা চায়ও না যে প্রিয়ম দেখুক। জ্যাকের আর তার স্ত্রীর ব্যক্তিগত কথা আর কেউ না পড়ুক। কিছু সময় পর সেই পরিচিত ডোরবেলের শব্দ। মুহূর্তেই মোনার মাথায় প্রশ্ন জাগলো, কে এলো? মোনা উঠে দরজার কাছে গিয়ে দেখে প্রিয়ম দাঁড়িয়ে আছে দরজার সামনে। মোনা অবাক হলো। দরজা খুলে দিল। প্রিয়মের হাতে শপিং ব্যাগ। মোনা তৎক্ষণাৎ প্রশ্ন করলো, একটু আগেই না বললেন আসবেন না? মিথ্যে বলেছি, একটু চমকে দিলাম তোমায়। সাদা শার্ট পরা প্রিয়মকে অন্য রকম লাগছে আজ। কিছুটা ঘেমে আছে, চেহারায় ক্লান্তির ছাপ। মোনা তাকিয়ে থাকলো কিছুক্ষণ। প্রিয়মের উপস্থিতিতে সেই আগের মতোই অনুভূতি হয়। অনুভূতিগুলো বদলায়নি। আজ খুব ক্লান্ত দেখাচ্ছে। আদর দাও, সেরে যাব। মোনা চোখ মুখ কুঁচকে ফেললো। প্রিয়ম হেসে বলল, আহা, কি লজ্জা! এত লজ্জা আসে কোথেকে? মোনা উত্তর দিল না। হাতের ব্যাগগুলো সোফার উপর রাখলো। তারপর আবার মোনার দিকে এগিয়ে আসলো। মোনার কানের কাছে মুখ নিয়ে বলল, মোনালিসা, তুমি আমায় ভালোবাসো না? কি জানি ছিল প্রিয়মের গলায় কিংবা প্রশ্নে। মোনার অদ্ভুত এক অনুভূতি হলো। প্রিয়ম সবসময় মোনা বলে, আজ মোনালিসা বলল। মোনাকে নিরুত্তর দেখে প্রিয়ম আবার জিজ্ঞেস করলো, ভালোবাসো মোনা পাখি? মোনা মাথা ঝাঁকায়। সব মিলিয়ে প্রিয়মকে বোধহয় 2 বার না যেন 1 বার বলেছে ভালোবাসি নামক শব্দটা। প্রিয়ম বলল, মাথা ঝাঁকাও কেন? মুখে বলা যায় না? ভালোবাসি। প্রিয়ম সোফায় রাখা ব্যাগের দিকে তাকিয়ে বলল, ব্যাগের ভেতর রাখা শাড়িটা পরো, একদম বিয়ের দিনের মতো। আমি ওই রুমে যাচ্ছি, যতক্ষণ না ডাকবো আসবে না। মোনা চমকালো খুব। মাথা বাঁকিয়ে হ্যাঁ বলল। প্রিয়ম পাশের রুমে গিয়ে দরজা আটকে দিল। কি করবে প্রিয়ম ওই রুমে? মোনা জানার জন্য আগ্রহী হয়ে উঠেছে। ব্যাগের ভিতর কালো রঙের ফিনফিনে জর্জেট শাড়ি। দারুণ একটা শাড়ি। মোনা শাড়িটা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। নিজের প্রতিবিম্ব দেখে নিজেই বিস্মিত হয়ে গেল। কি দারুণ লাগছে। দিকে দিকে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে যেন। শাড়ি পরে অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ পর প্রিয়ম রুমের দরজা খুলল। রুম থেকে বের হয়ে মোনাকে দেখে চোখ ধাঁধিয়ে গেল যেন। বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল। অস্ফুটভাবে মুখ থেকে বের হয়ে আসলো, নিজের প্রশংসা শুনে মোনার লজ্জা লাগছে। প্রিয়ম কয়েক পা এগিয়ে এসে মোনার পাশে বসলো। আবার বলল, শাড়িতে তোমায় এত দারুণ লাগে কেন মোনা পাখি? ওই রুমে কি করেছেন?
প্রিয়ম মোনার চোখে হাত দিয়ে মোনাকে পাশের রুমে নিয়ে গেল। মোনার আগ্রহী চোখ দুটোতে তৃষ্ণা। কি করেছে প্রিয়ম এই রুমে তাই দেখার কৌতূহল। প্রিয়ম মোনার চোখ খুলে দিল। টিপ টিপ করে জ্বলা মোমের আলো এই রুমটা আচ্ছন্ন হয়ে আছে। এক মায়াময় পরিবেশ। রুমের ঠিক মাঝখানটায় অনেকখানি জায়গা দিয়ে মোম দিয়ে লাফ আঁকা। মোনার চোখে মুখে ভালো লাগার ঝিলিক। প্রিয়ম মোনার মুখের দিকে তাকিয়ে মোনার প্রতিক্রিয়া দেখছে। অবাক হওয়ার পালা শেষ হলে মোনা প্রিয়মকে জড়িয়ে ধরে আবেগে উৎফুল্লিত হয়ে বলল, ইস কি সুন্দর। প্রিয়ম মোনার মাথায় হাত বুলাতে বুলাতে আতুরে গলায় বলল, মোনা পাখি খুশি হয়েছে? আজ ক্যান্ডেল লাইট ডিনার। মোনা প্রিয়মকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল। খুব খুশি হয়েছি। প্রিয়ম মোনাকে কোলে তুলে নিয়ে লাফের ভিতর বসালো। তারপর মোনার পিঠে পিঠ ঠেকিয়ে বলল। মোনার মন জুড়ে ভালো লাগা তোলপাড় করছে। সুখানুভূতি হচ্ছে। প্রশান্তিতে মোনার মর্মদেশ ছেয়ে যাচ্ছে। মোনার সমস্ত ইন্দ্রিয় ভালোবাসার গন্ধে বিভোর, চেতনা বিবশ। মোনার এত সব সুখে ভাটা পড়ল। হঠাৎ একদিন প্রিয়ম অফিস থেকে এসে বলল, আমার এখন থেকে বোস্টন থাকতে হবে, সেখানেই অফিস। প্রিয়মের চোখ মুখে বিষণ্ণতা। মোনাও নীরব হয়ে রইল। মোনার গলায় বিষাদের সুর। মোনা কষ্ট হচ্ছে প্রচণ্ড। গলা থেকে কথা বের হচ্ছে না যেন। অনেকক্ষণ চুপ থেকে বলল। এখন কি হবে? প্রিয়ম মোনাকে আশ্বস্ত করে বলল, এত মন খারাপ করছো কেন? সময় পেলেই চলে আসবো আমি তোমার কাছে। তবুও মোনার কেন জানি ভীষণ যন্ত্রণা হচ্ছে। মোনা পাশ ফিরে শুয়ে থাকলো। প্রিয়ম এসে মোনার কাঁধে মৃদু ঝাঁকি দিয়ে বলল। হাই মোনা পাখি, হলোটা কি? প্রিয়ম আবার বলল, আর তো কয়টা মাস, তারপর তো আমরা একসাথে থাকবো। লুকিয়ে লুকিয়ে তোমার কাছে আসতে হবে না তখন। মোনা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে উঠে বসে। ক্ষীণ গলায় বলল। মন খারাপ করছি না। প্রিয়মের প্রশস্ত বুকে শুয়ে আছে মোনা। ভালো লাগছে না কিছু। প্রিয়ম মোনার মন ভালো করার চেষ্টা করছে, হাসানোর চেষ্টা করছে। মোনা মাঝে মাঝে হাসছে একটু, মন খারাপের হাসি। প্রিয়মের বোস্টন যাওয়ার দিন ঘনিয়ে আসছে। প্রিয়মের বোস্টন যাওয়ার দিন ঘনিয়ে আসলো। বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা হলো। প্রিয়মের সাথে লিলি বেগম। গাড়ি মোনার বাসার সামনে দিয়েই যাবে। মোনা জানালো গ্রিলের ফাঁক দিয়ে উকি মেরে তাকিয়ে রইল। একটা কালো রঙের কার শো শো করে যাচ্ছে। মোনা বসে থাকে বিমর্ষ হয়ে। বিষাদময় লাগছে সব। প্রিয়মের অফিসের 2 সিনিয়র কলিগের সাথে মেসে উঠেছে। প্রতিদিন প্রিয়মের সাথে ভার্সিটিতে যাওয়া একটা স্বভাবে পরিণত হয়েছে। স্বভাবগুলো এখন শূন্যতা অনুভব করায়। কিচেনে গেলেও শূন্যতা। শূন্যতায় পূর্ণ মোনার শহর। প্রিয়ম সকালে গেছে। মোনা ফোন দিয়েছে কয়েকবার। প্রিয়ম ফোন তুলেনি, হয়তো ব্যস্ত। মোনার মন ছটফট করছে। ক্লাসে টিচার লেকচার দিচ্ছে। মোনা উদাস হয়ে আছে। শ্রুতি কলম দিয়ে মোনার হাতে খোঁচা মেরে চাপা গলায় বলল, কি হয়েছে? ক্লাসে মন দাও। মোনার ক্লাসে মন বসে না। অফিসে যায়, সেখানেও ভালো লাগে না। রাতে বাসায় ফিরে বই নিয়ে ঘাটাঘাটি করে। কিছুক্ষণ পর বইগুলো অনাদৃতভাবে রেখে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে। বইয়ের ওপর রাখা মোবাইলটা বেজে চলেছে। মোনা তড়িৎ গতিতে ছুটে এসে ফোন রিসিভ করে। ওপাশ থেকে ভারী ক্লান্ত গলায় দীর্ঘশ্বাস ফেলে বলল, সারাদিনে হাঁপিয়ে গেছি, এত ঝামেলার মধ্য দিয়ে গেল দিনটা। প্রিয়ম একটু থামলো। মোনা কোনো প্রত্যুত্তর করছে না। মোনাকে নিরুত্তর দেখে প্রিয়ম সেই পরিচিত সুরে ডাকলো, হাই মোনা পাখি। মোনাকে বল মন্থর গলায় বলল, জি। মিস করনি আমায়? এতদিন রাতে পাশে তুমি ঘুমাতে, আর এখন সিনিয়র কলিগরা। হাই কপাল। মোনা ম্ল্যান হাসলো, বলল, না করি না মিস। খেয়েছেন আপনি? খাওয়া হয়নি, সকালে খাবো। তুমি খেয়েছো তো? খাওয়া দাওয়ার অনিয়ম করো না। মোনা রাগ মিশ্রিত গলায় বলল, তোমার বিরহে খাইনি, মিস করি তোমায়। চাকরি ছেড়ে ছুড়ে চলে আসবো তোমার কাছে, হবে না আমায় দিয়ে।
প্রিয়মের সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায়। কথা বলার শেষে মোনা ফোন রেখে বারান্দায় দাঁড়িয়ে থাকে। পুরনো অনেক স্মৃতি মনে পড়ল হঠাৎ। বাংলাদেশ থেকে ফোন দেওয়ার মতো কেউ নেই। যেখানে জন্ম, বেড়ে ওঠা, জীবনের 18টা বছর অতিক্রম করেছে, সেখানে আপন কেউ নেই। মোনা একটা দীর্ঘশ্বাস গোপন করলো। হঠাৎ কেন জানি আজ মনে পড়লো এসব। কখনো কি আর বাংলাদেশে যাওয়া হবে? মোনা কেমন উদাস হয়ে যায়, বুকের ভিতর হাহাকার করতে থাকে। প্রিয়মের সাথে সারা দিন পরে ফোনে কথা হয়। প্রিয়ম সময় পাচ্ছে না যে একবার আসবে মোনার কাছে। কয়েকদিন পর মোনা ভাবলো ও একদিন যাবে প্রিয়মের সাথে দেখা করতে। যেই ভাবা সেই কাজ। একদিন সকালে তাড়াতাড়ি গোসল মোনা বাসা থেকে বের হলো। বোস্টনের উদ্দেশ্যে বাসে চড়ে। বাসে সব সময় জানালার পাশে বসবে মোনা। কানে ইয়ারফোন গুঁজে রবীন্দ্রসঙ্গীত শুনছে। প্রিয়ম ওকে দেখে চমকে যাবে, ভাবতেই মোনা পুলকিত হচ্ছে। আর কিছুক্ষণ পর প্রিয়মের সাথে দেখা হবে। মোনা অ্যাড্রেস জানতো। বাস থেকে নেমে গাড়ি করে সোজা প্রিয়মের বাসার সামনে। লিফটে করে উপরে উঠল। কলিং বেল বাজাতেই এক ভদ্রলোক দরজা খুলে মোনাকে আপাতমস্তক দেখল। মোনা ইতস্তত বোধ করলো। অস্বস্তিতে গা গুলিয়ে যাচ্ছে। বিব্রত বোধ করে বলল, প্রিয়ম আছে? না, প্রিয়ম নেই। কে আপনি? মোনার কপালে ভাঁজ পড়ল। ভ্রু কুঁচকে বলল, প্রিয়ম নেই মানে কোথায় গেছে? এত সকালে অফিসে গেছে? মোনার এত প্রশ্নে ভদ্রলোক যেন বিরক্ত হলো। সংক্ষেপে উত্তর দিল, ঘুরতে গিয়েছি বন্ধুদের সাথে। 2 দিনের ছুটি নিয়েছে অফিস থেকে। মোনা বছরা হত হয়ে দাঁড়িয়ে রইল। প্রিয়ম কাল রাতেও বলল অফিস থেকে মাত্র ফিরেছে। সারাদিন ব্যস্ত থাকে অফিসে। মোনা মুখটা পাংশুবর্ণ হয়ে গেল। চেহারার অভিব্যক্তি অস্বাভাবিক। প্রিয়ম মিথ্যা বলল? বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে? ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু? মোনার মস্তিষ্কে এই প্রশ্নগুলো ঘুরপাক খেতে লাগলো। বিস্ময়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেল। বিশ্রী এক অনুভূতি হচ্ছে। মুহূর্তেই মোনার মনে প্রশ্ন জাগলো, ভুল করলো প্রিয়মকে বিয়ে করে? ভদ্রলোকের কথার বিপরীতে মোনার মুখ থেকে অস্ফুট স্বরে বের হয়ে আসলো, ও। মোনা বের হয়ে গেল ওই বাসা থেকে। হাঁটার গতি ধীর হয়ে আসছে। মোনার বুকের ভিতর কষ্টের মহা তরঙ্গ বয়ে যেতে লাগলো। চোখের কোণ পানি জমেছে। এলোমেলো পায়ে হাঁটছে। মোনার শ্বাস রুদ্ধ হয়ে আসছে। যে জিনিসগুলো মোনা ভয় করত তাই ঘটলো আজ। মুহূর্তেই প্রিয়মের উপর ঘৃণা জন্মালো। একদিকে যন্ত্রণা, অন্যদিকে ক্রোধ। প্রিয়ম এসব কথার বিপরীতে কি উত্তর দিবে? মোনার বড্ড জানতে ইচ্ছে করছে। ঘুরতে যাবে সেটা বললেই হতো। মিথ্যা কেন বলেছে? অফিসের কথা কেন বলেছে? মোনার অবচেতন মনে বিভার সেই মেসেজটা মনে পড়ল। বিছানা অবধি নিয়ে ছেড়ে দেয় মেয়েদের। প্রিয়মের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা জন্মিয়েছে। ভুলে গিয়েছে ওসব। ভুলে গিয়েছে প্রিয়মের অতীত। নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে প্রতি মুহূর্তে। বিয়ের পর এই কয়েক মাসে প্রিয়মের প্রতি একবারও সন্দেহ জাগেনি মোনার। মোনা দেখেছিল নতুন এক প্রিয়মকে, যে ভালোবেসেছে মোনাকে তীব্রভাবে। মোনার পাঁজর কাঁপিয়ে ধকধক করতে লাগলো। অজানা আশঙ্কায় বিরচিত হয়ে গেল। মোনার চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মোনা সাথে সাথে মুছে ফেলল পানির ফোঁটা। মোনা প্রিয়মের ফোনে ডায়াল করলো কয়েকবার। ফোন রিসিভ হলো না। মোনাকে বলেছে ব্যস্ততার জন্য দেখা করতে আসতে পারে না। মোনার শরীরের প্রতিটি শিরায় উপশিরায় ক্রোধের আগুন জ্বলছে। চোখ জোড়া নিদারুণ রাগে ধিক ধিক করছে। মোনা ব্যারিংটনের উদ্দেশ্যে বাসে চড়ে। যখন ব্যারিংটন থেকে বোস্টনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কত রোমাঞ্চকর অনুভূতি জেগেছিল মনে। কয়েক ঘন্টার ব্যবধানে সেসবের কিছুই নেই এখন। মোনার চিৎকার দিতে ইচ্ছে হচ্ছে। একটু শান্তি চেয়েছে, ভালো থাকতে চেয়েছে, কিংবা আস্থা রাখার মতো একজন মানুষ চেয়েছিল। মোনার চিন্তা শক্তি লোপ পেতে লাগলো। বাসায় পৌঁছে ধপ করে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল মোনা। দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে চোখ থেকে এক ফোঁটা পানি ফেলবে না। যে মানুষ এভাবে মিথ্যা বলে তার জন্য কিসের কান্না? জটিল এক সমীকরণের মধ্য দিয়ে এগিয়েছে প্রিয়মের সাথে সম্পর্কটা। কখনো কখনো মনে হতেই প্রিয়মকে ভালোবাসা যায় না, কিন্তু শেষ পর্যন্ত মোনার মনে হয়েছে প্রিয়ম ওকে সত্যিই ভালোবাসে।
ওর জন্য নিজেকে বদলিয়েছে। কেউ যদি কারোর জন্য নিজেকে এতটা বদলায় তাহলে তাকে ভালোবাসা অন্যায়? প্রিয়ম নিজেকে এমনভাবে মোনার কাছে উপস্থাপন করেছে যে শুধু মোনা কেন, যে কেউই ভালোবাসতো। এখন যদি প্রিয়ম মোনাকে ঠকায় তাহলে সেটা মোনার মানুষ চিনতে পারার ভুল নয়। মোনার চোখে কান্নার শুষ্ক রেখা। নির্জীব হয়ে বসে রইল, জড় পদার্থের মতো নিথর হয়ে রইল। মোনা চোখ বন্ধ করে আছে, চোখে মুখে বিষাদের ছায়া। এত মিথ্যা মানুষ কিভাবে বলে? রাত হয়ে আসে। প্রিয়ম সেই নির্দিষ্ট সময়ে ফোন দিল। ফোনটা বাজছে। মোনা গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করছে। প্রতিদিনকার মতোই কথা বলবে। কথা বলা শেষে না হয় বাকিটুকু বলবে। মোনা ফোন রিসিভ করে বলল, হ্যালো। মোনা পাখি, এই ডাকটা আজ বিষাক্ত লাগছে। নিদারুণ বিষাদ মোনার মনে। নিজেকে সংযত করে, আগে শুনবে প্রিয়মের মিথ্যা কথাগুলো। তবুও কষ্টের একটু রেশ গলায় আত্মপ্রকাশ করছে। মোনা নিচু স্বরে বলল, জি, অফিস থেকে কখন ফিরেছেন? খেয়েছেন? প্রিয়ম চিন্তিত গলায় বলল, হুম। এইটুকু বলে আগের প্রশ্নটা মোনা আবার করল। প্রিয়ম সহজ গলায় বলল, এই তো মাত্র ফিরে তোমায় কল দিলাম। হ্যাঁ, খেয়েছি। কি চমৎকার সাবলীল অভিনয়, নিখুঁত মিথ্যা কথা। মোনার বাহবা দিতে ইচ্ছে করছে। অস্কার পাওয়া উচিত প্রিয়মের। ভেতরে ক্রোধ উপচে পড়ছে। জীবন কখনো কারোর জন্য থেমে থাকবে না। এমন একটা মানুষ বিশ্বাস করে নিত্য ঠকার চেয়ে একবারেই ঠকা ভালো। ভালোবাসাগুলো থাকুক ঘৃণার আড়ালে। চুপ হয়ে আছো কেন মোনা? কি হয়েছে তোমার? মন খারাপ? মোনা আরো কিছুক্ষণ চুপ থেকে হিমশীতল গলায় বলল, আপনার আর আমার মাঝে শারীরিক সম্পর্ক হয়েছে কয়বার? হঠাৎ মোনার এমন প্রশ্নে প্রিয়ম নির্বুদ্ধি হয়ে গেল যেন। অবান্তর মনে হলো। প্রিয়ম চমকালো গলায় বলল, মোনা, কি বলছো এসব? হয়েছে কি তোমার? প্রিয়মের গলায় অস্থিরতা। মোনা জোর গলায় বলল, আহা, বলেন না। মোনা, তোমার মাথা ঠিক আছে? এসব কেউ হিসাব করে রাখে? হঠাৎ কি হলো তোমার? আচ্ছা শুনুন, আমি যথা তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আপনি সাইন করে দিয়েন। আপনি আমায় বিয়ে করেছেন, বিছানা অবধি নিয়েছেন আমায়। এবার আমার চ্যাপ্টার ক্লোজড করুন। এরকম নিখুঁত মিথ্যা বলা মানুষকে ছাড়তে মোনা দুদণ্ড ভাববে না। জীবনে ঘুরে দাঁড়িয়েছি অনেকবার, অভিজ্ঞতা আছে। আমি ভালোবাসায় দুর্বল, মিথ্যাচার কিংবা অন্যায় দুর্বল নই। মোনা এক শ্বাসে কথাগুলো ফোনটা বন্ধ করে রাখলো। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি গড়িয়েছে। মোনা ছুটে ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে আসে। তারপর বিছানায় শুয়ে পড়ে। নানান রকমের চিন্তা ভাবনা স্মৃতি মোনার মাথায় ভিড় করে। রাতে আর ঘুম হয় না। অজানা এক গ্লানিতে দগ্ধ হচ্ছে। সকাল সকাল জ্যাক আসে ডায়েরি নিতে। একটা ডায়েরি লেখা শেষ। মোনা বিধ্বস্ত চেহারা নিয়ে বসে আছে। জ্যাক ডায়েরির পৃষ্ঠা উল্টিয়ে দেখছে। জ্যাকের চেহারায় হাস্য উজ্জ্বল ভাব, মনে হচ্ছে খুব দামি কিছু পেয়েছে। কিছুক্ষণ ডায়েরি ঘেটে বলল, মোনালিসা, এমন দেখাচ্ছে কেন আপনাকে? অসুস্থ আপনি? মোনা মাথা ঝাঁকিয়ে না বলে। জ্যাক ডায়েরিতে বিমগ্ন থাকায় দ্বিতীয়বার জিজ্ঞেস করলো না কিংবা প্রশ্নের উত্তর জানার তেমন কৌতূহল বোধ করলো না। ডায়েরির দিকে চোখ দুটো আবদ্ধ রেখে বলে, প্রিয়ম কতদিনের জন্য বোস্টনে গিয়েছে? মোনা একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে বলে। জানি না। মোনা কিছুক্ষণ পর আবার বলল, আচ্ছা জ্যাক, মিথ্যাচারের ভিতর দিয়ে সংসার কিংবা ভালোবাসা চলে? জ্যাক ডায়েরির দিকে তাকিয়ে উন্মনা হয়ে বলল, কেউ যদি সবসময় অপরজনকে মিথ্যা বলে সেখানে বিশ্বাস থাকে না। আর বিশ্বাস হলো ভালোবাসার প্রাণ। সম্পর্কের প্রয়োজনে সম্পর্ক থাকলেও সেই সম্পর্কটা অতি কষ্টে বয়ে বেড়ানোর গ্লানির মতো। মোনা চুপ করে থাকে। জ্যাকের বলা কথাগুলো সত্যি। এই সত্যি কথাগুলো মোনার যন্ত্রণা যেন আরো বাড়িয়ে দিল। কিছুক্ষণ পর যেন জ্যাকের সম্বিত ফেরে। ডায়েরি থেকে মুখ উঠিয়ে ভ্রু কুঁচকে তাকায় মোনার দিকে। আচ্ছা আচ্ছা, আমি তো ডায়েরিতে মগ্ন ছিলাম, কতটা খেয়াল করিনি। আপনি কেন হঠাৎ জিজ্ঞেস করলেন? মোনা জ্যাকের কাছে বলল সব। বলার ইচ্ছে ছিল না কিন্তু কথার স্রোতে বলে ফেলল। জ্যাক কিছুক্ষণ চুপ থেকে বলল,
সামান্য এই ব্যাপার নিয়ে কেউ ডিভোর্সের সিদ্ধান্ত নেয়? মোনালিসা, মাথা ঠান্ডা করুন। হ্যাঁ, প্রিয়মের মিথ্যা বলা উচিত হয়নি, তাই বলে ছেড়ে যাবার সিদ্ধান্তটা যৌক্তিক নয়। সম্পর্ক যত সম্ভব আগলে রাখার চেষ্টা করবেন, সুযোগ দেন। মোনা নিরাশ হলো। জ্যাক চলে গেল। সম্পর্কটা যে জটিল সমীকরণের ভিতর দিয়ে গড়ে উঠেছে, তাতে ছেড়ে যাওয়ার জন্য এর থেকে বেশি কারণ লাগে না। বিশ্বাস জিনিসটা একবার ভেঙে গেলে সেখানে কিভাবে সম্পর্ক? সারা জীবন মায়ের মতো সম্পর্ক নামক গ্লানি বয়ে বেড়াবে? মায়ের মতো ভুল অন্তত করবে না মোনা, যত কষ্টই হোক না কেন। প্রিয়ম মোনার মুখোমুখি বসে আছে। প্রিয়ম জেনেছে মোনা গিয়েছিল ওর বাসায়। মোনার চেহারায় রাগ ক্ষোভ কিচ্ছু নেই, খুব শান্ত ভঙ্গিতে বসে আছে। প্রিয়ম ইতস্তত বোধ করে বলল, মোনা সরি, আমি বন্ধুরা খুব জোর করছিল, আর তুমি তো ওসব পছন্দ করো না, তাই তোমায় জানাইনি। মিথ্যা বলাটা আমি খুব অপছন্দ করি। আপনি জানেন না আমায় ভালোবাসার প্রতি কত বিতৃষ্ণা ছিল, তা আপনি জানেন না? মোনার মুখে প্রবল ঘৃণা। মোনা আবার বলল, লজ্জা করেনি আমার সামনে আসতে? এত নিখুঁত মিথ্যা। আপনার সাথে এই সম্পর্ক কেন আমি দীর্ঘায়ু করব? হ্যাঁ, আমি এই সামান্য কারণেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনায় বিশ্বাস করতে পারবো না। যেখানে বিশ্বাস নেই সেখানে কিসের ভালোবাসা? ভালোবাসার খুব বেশি দরকার নেই আমার। সামান্য একটা কারণে তুমি ডিভোর্সের কথা কেন বলছো? মোনা এবার গায়ের সমস্ত শক্তি জড়ো হয়ে চেঁচিয়ে উঠে বলে, সামান্য কারণ? কোনটা সামান্য কারণ? বন্ধুদের নাম করে মেয়েদের সাথে ঘুরতে যাওয়া সামান্য কারণ? ভালোবাসা ছাড়া বাঁচা যায়, কিন্তু বিশ্বাসহীন একটা সম্পর্কে মানুষ প্রতি মুহূর্তে মুহূর্তে মরে। ফ্রেন্ডদের সাথে ওদের গার্লফ্রেন্ড গিয়েছে, আমি কোনো মেয়ে নিয়েই যাইনি। মোনা অস্বাভাবিকভাবে হেসে উঠল। আপনি একা গিয়েছেন, সেটা আমি বিশ্বাস করব? প্রিয়ম নিচু স্বরে বলল, আমার মিথ্যা বলা ঠিক হয়নি, কিন্তু আমি কোনো মেয়ে নিয়ে যাইনি।